হতাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম কোর্টে অনুপ্রাণিত মিডিয়া তাকে কার্যত আইনজীবীর রূপে তৈরি করে দিয়েছিল তার ভাবমূর্তি। বিভিন্ন অনুপ্রাণিত, শুভেন্দু অধিকারীর ভাষায় চটিচাটা মিডিয়া, এই অনুপ্রাণিত মিডিয়া দেখানোর চেষ্টা করেছিল মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে আইনজীবী রূপে অবতার নেবেন, গায়ে থাকবে কালো কোট এবং আইনজীবীদের তালিকায় থাকবে তার নাম। আপনারা জানেন যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সুপ্রিম কোর্টে বক্তৃতা করলেন, তার গায়ে ছিল না কোনো কালো কোট, তার গায়ে ছিল প্রতিবাদ স্বরূপ একটা কালো গামছা। কোটের জায়গায় গামছা জড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তাতেও আবেদনকারী হিসেবে তিনি তার বক্তব্য রাখলেন এবং আবেদনকারী হিসেবে তার বক্তব্যকে অনুপ্রাণিত মিডিয়া, সংবাদ মাধ্যমগুলি, যারা নিজেদেরকে প্রথম সারি, দ্বিতীয় সারি, অনেক সারি সারি যাদের মিডিয়া, সেই মিডিয়া দাবি করলো মুখ্যমন্ত্রী নাকি সওয়াল করেছেন। সওয়াল করেন আইনজীবীরা, সওয়াল মানে একজন আইনজীবী হিসেবে তার বক্তব্য রাখা, কিন্তু মুখ্যমন্ত্রী রেখেছিলেন আমি পশ্চিমবঙ্গের হয়ে বলতে এসেছি, পশ্চিমবঙ্গের, অর্থাৎ তিনি আবেদনকারী। এই মামলাটা ছিল ডেরেক ওব্রায়েন, দোলা সেন, অনেকের করা মামলায় একসাথে জড়ো করা হয়েছিল প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচি এবং আরেকজন বিচারপতি রয়েছেন মানুভাই পাঞ্চলি, তাদের বেঞ্চে, চিফ জাস্টিসের বেঞ্চে দুজন সহযোগী বিচারপতিকে নিয়ে এই বেঞ্চটা গঠিত হয়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় হতাশ করলেন। একজন আবেদনকারী হিসেবে যা বললেন সেটা বড়ই হতাশ করলো। তার কারণ আমরা ভেবেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার হয়ে অনেক কিছু বলবেন, কিন্তু তা তিনি করলেন না। তিনি যা বললেন সেটাতে বোঝা গেল তিনি অনুপ্রবেশকারীদের পক্ষে। শুধুমাত্র তাই নয়, তিনি যা বললেন সেগুলো অসত্য ভাষণ, বাংলায় বলতে গেলে একেবারে মিথ্যা ভাষণ, মিথ্যে কথা বলেছেন পরপর। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কমিশনকে 6 বার চিঠি দিয়েও উত্তর পাইনি। ঠিক কথা, 6 বার চিঠি দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফ থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছিলেন, কিন্তু সেখানে তিনি আবেদন জানিয়েছিলেন। আচ্ছা, ধরুন আপনি কোনো অফিসে কোনো আবেদন জানালেন, পাল্টা চিঠি আসে, আবেদন শুনানি হবে, ব্যবস্থা গ্রহণ হবে, তারপরে কোনো ব্যবস্থা হলে আপনি জানতে পারবেন, কিংবা ব্যবস্থা গ্রহণের পরের বিষয়। কিন্তু আবেদনকারী হাজার হাজার আবেদন তো জমা পড়ে, সবকটার কি উত্তর দেওয়া সম্ভব? বা উত্তর হয়ও না, আবেদনের কোনো উত্তর হয় না। আপনি কোনো আবেদন জানালেন, ধরুন আপনি কোনো একটা সংস্থাকে আবেদন জানালেন, তারা সেটা দেখবে, দেখে তাদের মনে হলে তার উপরে অ্যাকশন নেবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এর বাইরে কিছু হয় না। অর্থাৎ মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, উত্তর পায়নি, মুখ্যমন্ত্রী কোনো প্রশ্ন করেননি কমিশনকে। মুখ্যমন্ত্রী দেখা করেছেন একটিবার, সেখানেও গিয়েছেন দিল্লিতে। তাছাড়া দলের তরফে অভিষেক বন্দ্যোপাধ্যায় গেছেন, অন্যরা গিয়েছেন, তারা নিজেদের বক্তব্য জানিয়েছেন। এইটা হলো অসত্য ভাষণ এক। সুপ্রিম কোর্টে তিনি গিয়ে বলেছেন যে মহিলাদের নাম বাদ দিয়ে দেওয়া হচ্ছে বিয়ের পর। দেখুন, লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য ডাকা হয়েছে, আমাকেও ডাকা হয়েছে, সকলকে, অনেককে ডাকা হয়েছে, রাজ্যের বহু মানুষকে ডাকা হয়েছে, কোটি কোটি মানুষ ডাক পেয়েছেন। 8 ঘন্টার মধ্যে শুনানি সম্পন্ন হয়ে যায় এবং বাড়ির কাছেই, খুব একটা দূরে নয় যে 50 কিলোমিটার দূরে যেতে হবে। এরকম সুবন্দোবস্ত করা হয়েছে এবং সেই সুবন্দোবস্তের অংশীদারকে রাজ্যের প্রশাসন। ইলেকশন কমিশন মানে জ্ঞানেশ কুমার এসে কারো হিয়ারিংটা নিচ্ছেন না, রাজ্যের বিডিওরাই কিন্তু হিয়ারিং নিচ্ছেন। বিডিওর নিচে তলার অফিসাররা যারা আছেন তারাই কিন্তু হিয়ারিং নিচ্ছেন, সবাই রাজ্য সরকারের কর্মী। অসত্য ভাষণ নম্বর 3 মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলেছেন ইলেকশন কমিশন বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে নিয়ে এসেছে। ইলেকশন কমিশন যেটা জানিয়েছে যে রাজ্যের কাছে মানুষ চাওয়া হয়েছিল, লোকবল চাওয়া হয়েছিল, রাজ্য সরকার দেয়নি। রাজ্য সরকার গ্রেড 2 অফিসার দেয়নি, রাজ্য সরকার তার বদলে অঙ্গনওয়াড়ি কর্মী দিতে চেয়েছিল। আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যটা কি? মমতা বন্দ্যোপাধ্যায় এই মামলার পিছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে, গভীর উদ্দেশ্য রয়েছে। সেই উদ্দেশ্যটা ব্যাখ্যা করব। তার আগে বলবো যে প্রধান বিচারপতি তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কায়দাবাজিটা কিন্তু অনেকটা ধরে ফেলেছেন। যখনই মমতা বন্দ্যোপাধ্যায় আদালতে গিয়ে প্রথমেই গড়গড় করে বলতে শুরু করলেন, তাকে কয়েকবার বিচারপতিরা থামানোর চেষ্টা করেছেন, কিন্তু মুখ্যমন্ত্রীর চেয়ার, গুরুত্বপূর্ণ চেয়ার, তার জন্য তাকে কার্যত বলতে দেওয়া হয়েছে। তাও 2-1 মিনিটের পরেই বিচারপতি বলে উঠেছেন, চিফ জাস্টিস, যে আপনার আইনজীবী দিওয়ান বাবু, উনি দক্ষ আইনজীবী, তাঁকে বলতে দিন। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, দেশের প্রধান বিচারপতি, তিনি কিন্তু থামিয়ে দিয়েছেন। বুঝে গেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে রাজনীতি করতে এসেছেন,
তারাও তো নিশ্চয়ই খবরের কাগজ টাগজ পড়েন, যথেষ্ট ওয়াকিবহাল মানুষ তারা বুঝেছেন। কিন্তু মুখ্যমন্ত্রী কি করা যাবে, তাকে বলতে দিয়েছেন, তারপর কিন্তু থামিয়েও দিয়েছেন। এবং যে কথাগুলো আজকে আদালত বলেছে, দেশের প্রধান আদালত, সুপ্রিম আদালত, সর্বোচ্চ আদালত যেটা বলেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে চোখে চোখ রেখে, চোখে আঙুল দিয়ে বলেছে, আপনার আইনজীবীকে সওয়াল করতে দিন। এটা তো বললাম প্রথম। দ্বিতীয় হচ্ছে, মৃত ভোটারদেরা ভোটার তালিকায় থেকে যাক, এটা নিশ্চয়ই আপনি চান না। আরো যেটা বলা হয়েছে যে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত, অর্থাৎ চলে যাওয়া ভোটার, তারা ভোটার তালিকায় থেকে যাক, এটা নিশ্চয়ই আপনি চান না। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মতলব কিন্তু সুপ্রিম কোর্ট অনেকটাই ধরে ফেলেছে। সুপ্রিম কোর্ট বুঝে গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এখানে আদালতে এসেছেন এমন কিছু নির্দেশ নিতে, যেই নির্দেশগুলো নিয়ে তিনি বাড়তি সুবিধা চাইছেন ভোটে। এবং এই জায়গায় আমি নির্বাচন কমিশনের আধিকারিকদের সতর্ক থাকতে বলবো, ভারতীয় জনতা পার্টির কর্মীদের সতর্ক থাকতে বলবো, বিজেপি এবং অন্যান্য সকল রাজনৈতিক যারা বিরোধী দল আছে তাদের সতর্ক থাকতে বলবো। তাদের এটা আমি বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতলবটা আপনারা বোঝার চেষ্টা করুন। মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন এই গোটা ভোটিং সিস্টেমের মধ্যে তাঁর লোক ঢুকিয়ে দিতে। এই সমস্যাটা কিন্তু ইলেকশন কমিশন আগেই বুঝেছিল, যে যদি ইলেকশন প্রসেসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের লোকেরা থাকে, রাজ্য সরকারের অনুপ্রাণিত কর্মীরা থাকে, তাহলে কোনোভাবেই সুস্থভাবে নির্বাচন হবে না। যেভাবে প্রত্যেকবার জোর জুলুম করে ছাপ্পা রিগিং দিয়ে নির্বাচন হয়, এবারও সেটাই হবে। এবং সেই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় ওখানে গেছেন। যেটা আজকে রাজ্য সরকার আপত্তি জানিয়েছে, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি জানিয়েছেন, বলেছেন ৮,৩০০ মাইক্রো অবজারভার বিজেপি শাসিত রাজ্যগুলি থেকে এনেছে। আমার বক্তব্য হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই তালিকা কোথা থেকে পেলেন? প্রথম দিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যারা কেন্দ্র সরকারি কর্মীরা আছে, কে কোথায় থাকছে খবর নিন। বিভিন্নভাবে তাদের ভয় দেখানো হয়েছে, মাইক্রো অবজারভারদের মারধর করা হয়েছে। সেই ছবি, সেই ভিডিও আপনারা সোশ্যাল মিডিয়ায়, সংবাদ মাধ্যমে, সমস্ত জায়গায় দেখেছেন। এদেরকে প্রথম থেকেই চাপে রাখা হচ্ছে, এবং চাপে রাখার পরেও যখন কাজ হয়নি, তখন এদের তালিকা ধরে সুপ্রিম কোর্টে পাঠানো হয়েছে। আচ্ছা, বিজেপি শাসিত রাজ্য থেকে যদি কোনো অবজারভার আসে, তাতে সমস্যা কোথায়? কেন্দ্র সরকারের কর্মীরা, আপনারা খোঁজ নিয়ে দেখবেন, কেউ রাজ্য সরকারের মতন অনুপ্রাণিত নয়। এবং এটা ডাহা মিথ্যে কথা। আমি যতদূর জানি, আমি খোঁজ নিয়ে দেখেছি, সকলেই কিন্তু বিজেপি শাসিত রাজ্যের নয়। এই রাজ্যেরই অনেক কর্মচারী রয়েছেন যারা এই রাজ্যে বাস করেন, স্থায়ীভাবে বাস করেন, এবং এই রাজ্যের কর্মী কিন্তু কেন্দ্র সরকারে আছেন। তাদেরকে কিন্তু নিয়োগ করা হয়েছে প্রভূত সংখ্যায়। অনেকেই আছেন বিজেপি শাসিত নয় এমন অন্যান্য রাজ্য থেকেও এসেছেন। আসলে আদালতে দাঁড়িয়ে অনেক ডাহা মিথ্যে কথা বলে পার পেয়ে যাওয়া যায়। আবেদনকারী হিসেবে আপনি নানান রকমের মিথ্যা অভিযোগ এনেও পার পেয়ে যাবেন। এটাই আদালতের একটা স্পেশালিটি। কিছু বলার নেই এ বিষয়ে। আদালতে সবসময় আপনি মিথ্যে অভিযোগ এনেও আপনার বিরুদ্ধে মামলা হয় না। আপনার বিরুদ্ধে কোনো মিথ্যে মামলা করাটা অপরাধ, এটা আইনে তার ব্যাখ্যা আছে, আইনে সেটা জানানো আছে। কিন্তু তারপরেও করা হলেও অনেক ক্ষেত্রেই, বেশিরভাগ সময় কিন্তু মানুষ পার পেয়ে যান, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা হয় না। মাইক্রো অবজারভারে আসলে কেন আপত্তি মমতা বন্দ্যোপাধ্যায়? এটা তো ইলেকশন কমিশনের এসআইআর সংক্রান্ত মাইক্রো অবজারভার। এই মাইক্রো অবজারভাররা কত গুরুত্বপূর্ণ এটা আজকে আপনাদেরকে জানাচ্ছি। এক মাইক্রো অবজারভার আমাকে ফোন করেছিলেন। তিনি বলেছিলেন মাইক্রো অবজারভারদের হাতে কি কি ক্ষমতা থাকে। মাইক্রো অবজারভার হচ্ছে ভোটের সময় খুব গুরুত্বপূর্ণ রোল এদের। আমি এসআইআর এর মাইক্রো অবজারভারদের কথা বলছি না। ভোটের সময় যারা মাইক্রো অবজারভার হন, তাদের হাতে ক্ষমতা থাকে। তারা সিলবন্ধ ফাইলে যেমন খুশি লিফাফা জমা দিতে পারেন ঊর্ধ্বতন আধিকারিকদের কাছে ইলেকশন কমিশনের। তাঁদের একটা কলমের খোঁচায় আবার নতুন করে ভোট হতে পারে। তাঁদের ক্ষমতা থাকে নির্দেশ দেওয়ার, প্রিসাইডিং অফিসারকে, পোলিং অফিসারকে সরাসরি নির্দেশ দেওয়ার। তারা সরাসরি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, নিজের এলাকায় ঘুরে বেরিয়ে দেখে পরিস্থিতি বুঝে একদম কুইক অ্যাকশন নিতে পারেন, সরাসরি অ্যাকশন। তাদের কোনো পারমিশন নিতে হয় না। যার ফলে হয় কি, এবং তারা যদি যারা কেন্দ্র সরকারের যারা সিকিউরিটি আছেন, তাদেরকেও সরাসরি নির্দেশ দিতে পারেন। এই মাইক্রো অবজারভার 2019 সালে শেষবার পশ্চিমবঙ্গে ব্যবহার করা হয়েছিল। তার সুফল পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। সুস্থভাবে নির্বাচন হয়েছিল, বিজেপি মারাত্মক সাফল্য পেয়েছিল 2019 সালে, যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভের পরিমাণ এতটা ছিল না। তারপরে জানি না কি কারণে, কোন অজানা কারণে মাইক্রো অবজারভারের নিয়োগ বন্ধ হয়ে গেল। কোথায় কে কি মানে ম্যানেজ করে নিল ইলেকশন কমিশনকে, আমার জানা নেই। সেটা তো বিতর্কের বিষয়।
কিন্তু এবার মাইক্রো অবজারভার নিয়োগ করার একটা চিন্তা ভাবনা চলছে। হবে কি হবে না এ কথা আমি জানি না। আমি এ কথা বলতে পারি যে মাইক্রো অবজারভার নিয়োগ করলে খেলা পুরো ঘুরে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা একেবারে বন্ধ হয়ে যাবে। এবং সেই জন্যই প্রথম থেকে মাইক্রো অবজারভারে আপত্তি মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুপ্রিম কোর্টের এটা বোঝা উচিত, ইলেকশন কমিশনেরও বোঝা উচিত, বিরোধী দলগুলো সিপিএম, কংগ্রেস, সর্বোপরি বিজেপি, তাদেরও এটা কিন্তু বোঝা উচিত যে মাইক্রো অবজারভার এবার যদি নিয়োগ হয় এবং মমতা প্রশাসন থেকে যদি মাইক্রো অবজারভার না নেওয়া হয়, যদি নিরপেক্ষ মাইক্রো অবজারভার নেওয়া হয়, তাহলে কিন্তু খেলা ঘুরে যাবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলাটা কিন্তু একেবারে শেষ হয়ে যাবে। এই কারণেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তি। রাজ্য সরকার মাত্র 80 জন অফিসার দিয়েছিল, গ্রেড 2 অফিসার। গ্রেড 1 অফিসার তো দিয়েইছে, কিন্তু তারপরে গ্রেড 2 অফিসার আরও বাদবাকি যেটা দেওয়ার ছিল সেটা দেওয়া হয়নি বলেই কিন্তু এই মাইক্রো অবজারভার নিয়োগ করতে বাধ্য হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে খেলাটা খেলছেন সুপ্রিম কোর্টে, সেটা হচ্ছে যে তিনি বলছেন যে মাইক্রো অবজারভার বাদ দিয়ে দেওয়া হোক, মাইক্রো অবজারভার বাদ দিয়ে দেওয়া হোক। আমরা রাজ্য সরকার কর্মী প্রথমে তারা দিতে চাইনি, সহযোগিতা করতে চাইনি, তারা টাইম পাস করেছে। টাইম পাস করার পর এখন যখন বুঝতে পারছে সময় পেরিয়ে গেলে রাষ্ট্রপতি শাসন, তখন কিন্তু তার ঘুম নড়েছে। এমন ভাব করছেন এখন আদালতে গিয়ে যে তিনি প্রতারিত হয়েছেন। এটাই হচ্ছে তার রাজনীতির একটা মডিউল। এবার সমস্যাটা যেটা হয়েছে মমতার, তিনি চাইছেন ইলেকশন কমিশনের মধ্যে নিজের লোক ঢুকিয়ে দিতে। তিনি এখন বলছেন গিয়ে মিথ্যে কথা যে আমার লোক নেওয়া হয়নি, আদতে তিনি লোক দিতে চাননি। তিনি ঝুলিয়েছেন নির্বাচন কমিশনকে, দৌড় করিয়েছেন, ইলেকশন কমিশনের আধিকারিকরা মার খেয়েছেন বিভিন্ন জায়গায়। এখন তিনি আদালতে গিয়ে বলছেন যে আমার লোক নেওয়া হোক। এবার এ বিষয়ে সুপ্রিম কোর্ট কি নির্দেশ দেবে সেটা সুপ্রিম কোর্টের উপরে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে দেখেছেন, আপনারা কোনো টাইম ওয়েস্ট করতে চাননি। এটা কিন্তু লোয়ার কোর্টে কোনো মামলা হয়নি, সুপ্রিম কোর্ট, এটা কিন্তু হাইকোর্টে কোনো মামলা হয়নি, সরাসরি সুপ্রিম কোর্টে গেছেন। এবং প্রধান বিচারপতির বেঞ্চে হলে একবার রায় বেরিয়ে গেলে সেই রায়ে আপনার আর কিছু করার নেই। ফলে এই মামলাটা খুব গুরুত্বপূর্ণ জায়গায় রয়েছে। পশ্চিমবঙ্গের ভাগ্য নির্ধারণ করার মামলা এটা। ভুলভাল রায় হয়ে গেলে নির্বাচন একেবারে শেষ, খেলা শেষ হয়ে যাবে। আবার 5 বছরের জন্য একটা অত্যাচারী সরকারকে সহ্য করতে হবে। দিদিমণি চাইছেন যে তার অনুপ্রাণিত যারা অফিসার আছেন তাদেরকে ইলেকশন কমিশনের মধ্যে ঢুকিয়ে দিতে। সেই ধরনের কোনো নির্দেশ যদি ইলেকশন কমিশনকে সুপ্রিম কোর্ট দিয়ে দেয়, ইলেকশন কমিশন সেটা মানবে কি মানবে না আমরা জানি না, কিন্তু যদি এটা হয়, সুপ্রিম কোর্ট নিয়ে নির্দেশটা দিয়ে দেয় এবং ইলেকশন কমিশন সেখানে ওই লোকগুলোকে নিয়ে নেয়, তাহলে তো যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে চাইছেন তারা কিন্তু জিতে যাবেন। তারা ইলেকশন কমিশনের যে এই প্রক্রিয়াটাকে বানচাল করে দেবেন, গোটা ইলেকশন প্রসেসটা কিন্তু একেবারে গয়ঙ্গচ্ছতি। মমতা বন্দ্যোপাধ্যায় যে বলেছেন খেলা হবে, সেই খেলাটা কিন্তু হয়ে যাবে। অর্থাৎ সেই ইলেকশন করার কোনো মানেই থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে ইলেকশন হবে, মানুষ ভোট দেবে এক জায়গায়, ভোট যাবে আরেক জায়গায়, কাউন্টিং হবে আরেক রকম করে। যেভাবে 2024-এ বিজেপি যে অভিযোগটা বারংবার করে আসছে যে 2024-এ জেতা ক্যান্ডিডেটদের হারানো হয়েছে। আমি নাম করে বলছি, সুকান্ত মজুমদার বালুরঘাট। সুকান্ত বাবুর দাবি যে তিনি কিন্তু আগে ভাগেই জিতে গিয়েছিলেন, 18,000-এর বেশি ভোটে তিনি জিতে গিয়েছিলেন, তাকে হারানো দেখানো হয়েছিল। তার কাউন্টিং চলেছে সকালবেলা অবধি, জোর করে তাকে হারানো হয়েছিল। তিনি হেরে গেছেন, ডিক্লিয়ার হয়ে গেছিল। তারপরে যে খেলাটা হয়েছে সেই খেলায় আমি আর যাচ্ছি না। তারপরে কোনো একটা জাদু বলে সুকান্ত মজুমদার জিতেছেন। সেটা অনেক হাই লেভেলের ব্যাপার, সেটা আমি এই ভিডিওতে ডিসক্লোজ করতে চাই না। অর্থাৎ জেতা ক্যান্ডিডেটদের হারানো হয়েছে, নিশ্চিত প্রামাণিক জেতা ক্যান্ডিডেটকে হারানো হয়েছে। আমি নাম করে বলছি, বহু জেতা ক্যান্ডিডেটকে হারানো হয়েছে যে ইলেকশনের ঘরে। কাউন্টিংয়ের সময় স্ট্রং রুমে শুধু নয়, কাউন্টিংয়ের সময়ও খেলা হয়েছে। এই সমস্ত রাজ্য সরকারের অফিসাররা যদি ইলেকশন প্রসেসের মধ্যে ঢুকে যান, কাউন্টিংয়ে খেলা হবে, ইলেকশনের সময় খেলা হবে, ইলেকশনের আগে খেলা হবে, ইলেকশনের পরে যে খেলা হবে তাতে রাজ্যের এই মানুষগুলোর, যারা বিরোধী মানুষ আছেন, গণতন্ত্রপ্রিয় মানুষ, তাদের প্রাণ ওষ্ঠাগত হয়ে যাবে। 21-এর পুনরাবৃত্তি হবে। 21-এর থেকে বেশি মানুষ কিন্তু আক্রান্ত হবেন, তাদের পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, তাদের এলাকা ছেড়ে চলে যেতে হবে, মারা যাবেন বহু মানুষ। 26-এ কিন্তু মমতা ছেড়ে দেবেন না। যে জায়গাটা ইলেকশন কমিশন এখন থেকে ধরতে পেরেছে, ইলেকশন কমিশন বুঝতে পেরেছে যে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় বেআইনিভাবে জেতেন, সেই জায়গাগুলো এক এক করে কিন্তু ইলেকশন কমিশন ধরছে। আর তার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের ছটপটানি বাড়ছে। তিনি এখন বলছেন 24 বছর পর কেন। সত্যিই তো 24 বছর হয়ে গেছে বলেই তো সাফাইয়ের দরকার। আপনার বাড়ি আপনি কতদিন পর পর পরিষ্কার করেন? ইলেকশন কমিশন কেন নিজের ভোটার তালিকায়
এই সাফাই অভিযান চালাবে না? যেই রাজ্যে সব থেকে বেশি অনুপ্রবেশকারী দিনের আলোর মতন দেখা যায়, যে কিভাবে এখানে হুড়হুড় করে ঢোকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশই তো অনুপ্রবেশকারীদের ধরে। উত্তর 24 পরগনার বিভিন্ন থানা এলাকায়, আমি নাম করে বলছি, বনগাঁ, হাবড়া, এইসব থানাগুলোতে খোঁজ নিয়ে দেখবেন, ভিতরে এমনকি নিউ টাউনে মাঝে মধ্যেই বাংলাদেশি ধরা পড়ে। গোটা একটা, এখন তো পুলিশের হাত বেঁধে দেওয়া হয়েছে, গোটা কলোনি রয়েছে অনুপ্রবেশকারীদের। নাম ধরে ধরে বলছি, যাত্রাগাছি কলোনি, ঘুনি, আমাদের দমদমে আরেকটি জায়গা রয়েছে, দমদমে একটা সাতক্ষীরা কলোনি আছে মতিঝিলের কাছে, সেখানে অনুপ্রবেশকারীদের নিজেদের চোখে দেখেছি আমরা, বারংবার খবর করেছি সেটা নিয়ে। এরকম মতিঝিলের এই কলোনিগুলোর মতন কলোনি সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে আছে। আমাদের সব থেকে বড় সীমান্ত বাংলাদেশের সঙ্গে অনুপ্রবেশটা একেবারে জ্বলন্ত ইস্যু। অথচ যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় কাগজ ছুঁড়ে মেলেছিলেন ডেপুটি স্পিকারের মুখে যে অনুপ্রবেশকারীরা কেন ধরা হচ্ছে না, আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসে পাল্টি খেয়ে গেছেন, একেবারে সিপিএম এর মতন আচরণ করছেন। যাহাই সিপিএম তাহাই তৃণমূল, এরাই হচ্ছে আসল সিপে মূল। এখন কি করবেন? মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় ধড়িবাজ মানুষ, সবচেয়ে বড় ভেলকিবাজ মানুষ। এখন বলবেন আরেক রকম, 2 মিনিট পরে বলবেন আরেক রকম। এই তো উনি কত বড় বড় কথা বললেন, আমি দিল্লিতে যাব, সওয়াল করব চাদর গায়ে দিয়ে, মানে উকিলের জ্যাকেট গায়ে দিয়ে। হ্যাঁ, তিনি সওয়াল করেননি, তিনি আবেদন নিবেদন কাকুতি মিনতি করেছেন সুপ্রিম কোর্টে, কিন্তু ওটা সওয়াল নয়। তিনি আইনজীবীর কোটটা গায়ে পরেননি, প্যানেলিস্ট হিসেবে, আইনজীবীর প্যানেলিস্ট হিসেবে তার নাম ছিল না। একজন দিওয়ান সাহেব, যাকে তিনি এই দায়িত্বটা দিয়েছিলেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিলেন, দেওয়ান ছিলেন, তো এরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কিন্তু আজকে সওয়াল করেছেন। তারপরে অনুপ্রাণিত সংবাদ মাধ্যমগুলো দেখলাম, তারা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি সওয়াল করেছেন, বিরাট বড় তীর মেরে দিয়েছেন তিনি। তিনি যা খুশি বলেছেন, হোয়াটসঅ্যাপ কমিশনকে, হ্যাঁ, দালাল টালাল বলেননি। বাইরে তো দালাল টালাল শব্দ ব্যবহার করেন, অসাংবিধানিক শব্দ, আনপার্লামেন্টারি ওয়ার্ডস। তো আদালতে গিয়ে তার দেখলাম তার আক্রমণটা কমে গেল, এবং কি অনুনয় বিনয়, একেবারে বিনয়ের অবতার, বিনয়ের দেবী। প্লিজ স্যার, বারংবার প্লিজ স্যার। ভাবখানা এমন যেন ভাজা মাছটি উল্টে খেতে জানেন না। কিন্তু তারপরেও আমরা তার ধড়িবাজি ধরে ফেলেছি এবং আপনাদের সামনে তুলে ধরলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় কিসব বলেছেন। তো আজকে তিনি প্রথমেই বলেছেন, যেটা খবরে আমরা দেখতে পাচ্ছি, যে বিচারপতিকে তিনি বলেছেন যে 5 মিনিট আমাকে বলার অনুমতি দেন। প্রধান বিচারপতি বলেন 5 মিনিট কেন, আপনি 15 মিনিট ধরে বলতে পারেন, অসুবিধা নেই। কিন্তু পশ্চিমবঙ্গের মামলায় আইনজীবীরা সওয়াল করছেন, অর্থাৎ বুঝিয়ে দিলেন যে আপনি ফালতুর আদালতের টাইম ওয়েস্ট করবেন না। এবং পশ্চিমবঙ্গ সরকার একটি মামলা করেছে, আপনারা জানেন, অন্যান্য মামলাও সেখানে হয়েছে। এই আদালতের অন্যতম সেরা আইনজীবীরা উপস্থিত রয়েছেন, আইনজীবী কপিল সিব্বল সওয়াল করেছেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায়, যখন তাকে আটকে দেওয়া হচ্ছে আদালতের তরফ থেকে যে আপনি চুপ করুন, ফালতু কথা রিপিটেশন করবেন না, আদালতের সেটা মুখে অবশ্য বলেননি, হাবে ভাবে হয়তো আদালত বুঝিয়ে দিতে চেয়েছেন। তারপরেও মমতা কয়েকটা ছবি দেখাতে চেয়েছেন। ছবি কি ছবি? এরা নাকি বাদ হয়ে গেছে, তাদের মধ্যে অর্ধেকই হচ্ছে ঢপ, এবং কিছু কিছু মানুষ সত্যি বাদ গেছেন। তাদের কারা বাদ দিয়েছে জানেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের যারা অংশ রয়েছেন তারাই ইচ্ছাকৃত নাম বাদ দিয়েছেন। ধরে বিজেপি যারা কর্মী আছেন, ধরে হিন্দু যারা আছেন, তাদেরকে লজিক্যাল ডিসক্রিপেন্সিতে ডাকা হচ্ছে। কারা ডেকেছে? আপনাদেরকে বলছি, যারা লজিক্যাল ডিসক্রিপেন্সির কাগজ পেয়েছেন, অনেকেই তো গেছেন, আপনাদের পক্ষ রেখেছেন, আপনাদের ডকুমেন্টস জমা দিয়েছেন, তাদের বলবো, ওই যে আপনাদেরকে যে হিয়ারিং এর নোটিশটা দেওয়া হয়েছিল না, সেই নোটিশের তলায় দেখবেন সই কাদের রয়েছে, সব রাজ্য সরকারের অফিসাররা আপনাদের ডেকে পাঠিয়েছে। আর আদালতে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশন কমিশন ডেকে পাঠিয়েছে। ঢপেশ্বরীর ঢপ কিন্তু দিন দিন ধরা পড়ে যাচ্ছে। এর পরেও আপনাদের চোখ আর কবে খুলবে? কবে মায়া মমতা ত্যাগ করবেন? কবে 1000 টাকার লোভটা ত্যাগ করবেন? পশ্চিমবঙ্গের ভবিষ্যতের প্রশ্ন। আজকে অনেকেই বলেন, আমি দেখতে পাই মহিলারা বলেন যে আজকে আমাদের স্বামীদের কাছে হাত পাততে হয় না। ভাবুন তো, স্বামীর কাছে হাত পাততে লজ্জা, আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে হাত পাততে লজ্জা করে না? স্বামী সারা জীবন আপনার সঙ্গে থাকবেন, সুখে দুঃখে। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু ভোটটা নিয়ে কেটে পড়বেন। নিজের পরিবারকে
সময় দিন, নিজের পরিবারকে কথা ভাবুন, নিজের সন্তানের কথা ভাবুন। আপনার ছেলেরা যারা চাকরি পাচ্ছে না, আপনার ভাইয়েরা যারা চাকরি পাচ্ছে না, আপনার প্রতিবেশীরা যারা চাকরি পাচ্ছে না, ব্যবসা করতে পারছে না, ব্যবসা করতে গেলে কাটমানি দিতে হচ্ছে, বাড়ি করতে গেলে টাকা দিতে হচ্ছে, সেই সব বিষয় ভাবুন। যে 1000 টাকা আপনাকে দেওয়া হচ্ছে, আপনার স্বামীর ফাইন লেগে যাবে ওই টাকা, 1000 টাকা দিতে দিতে। আমরা যারা গাড়ি চালাই আমরা তো জানি কি পরিমাণ ফাইন এখন বেড়ে গেছে, লাইটের বিল কিভাবে বেড়ে গেছে, সব কিছুর দাম বাড়িয়ে রেখেছেন, ফোড়ে বাজরা, তোলা বাজরা। বাড়ি করতে গেলে তৃণমূলকে টাকা দিতে হয়, 1000 টাকা তৃণমূল দিচ্ছে আর লাখ লাখ টাকা নিয়ে নিচ্ছে, আপনাকে 1000 টাকা ধরাচ্ছে আর ভাইপো 1000 কোটি টাকার বাড়ি করবে, আপনাকে ললিপপ দেওয়া হচ্ছে। আর যেটাও দিচ্ছে সেটা আপনার আমার ট্যাক্সের টাকা, দয়ার ভিক্ষার কোনো দান নয়। অন্য সরকার এলেও দেবে, সিপিএম ছিল তারাও বিভিন্ন রকম তাদের স্কিম ছিল, বিজেপি যদি আসে বিজেপি স্কিমে আরও বাড়াবে, বা অন্য কোনো সরকার যদি যেদিন ক্ষমতা আসবে তারাও ওই স্কিমগুলো কন্টিনিউ করবে। বরং মমতা বন্দ্যোপাধ্যায়ের স্কিম যে কোনো দিন চাইনিজ জিনিসের মতন বন্ধ হয়ে যেতে পারে। বহু প্রকল্প বন্ধ করে দিয়েছেন, শুধুমাত্র ভোটের 2-1টা প্রকল্প রেখেছেন, সেটাও যখন প্রয়োজন হবে মনে হবে তার চালানোর দরকার নেই, বন্ধ করে দেবেন। একটা জিনিস দেখুন, একটা সময় ক্যাম্প হতো, মানুষদেরকে এই যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া হতো, এখন আর ক্যাম্প করছেন না। যারা এখন 25 বছর হয়েছে কয়েকদিনের মধ্যে, তারা কিন্তু পাচ্ছে না, সবাই কিন্তু পাচ্ছে না। ওই দিয়ে দেওয়া হয়েছে গত বছর, তারপর থেকে নতুন কাউকে দেওয়া হয়নি। এখন কেন পাবে না? যে জিনিস সবার জন্য দেওয়ার কথা সেই জিনিস কয়েকজনই পাবেন কেন? কেন নতুন করে ক্যাম্প হবে না? এবং বেছে বেছে বিজেপি কর্মী যারা আছেন তাদেরকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা অনেকে এখন পাচ্ছেন না, বাদ দিয়ে দেওয়া হয়েছে। যারা বিরোধী কর্মী আছেন, সিপিএমের কর্মী, তাদের বাদ দিয়ে দেওয়া হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড, সেই কার্ড কোনো প্রাইভেট হাসপাতাল এখন আর নিতে চায় না। স্বাস্থ্যসাথী কার্ড হলে রেফার করে দেয় এদিক ওদিক। ভাববেন না এগুলো? ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকাল আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে।